নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় কি ধরনের ঘটনা ঘটছে সা আপনারা জানেন। মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে গিয়েছিল বিএসএফ সিপিডব্লিউডির সাহায্যে। সেখানে বাংলাদেশের কিছু গ্রামবাসী প্রতিবাদ জানায়, তারা অস্ত্র নিয়ে চলে আসে, স্লোগান দেয়। আমাদের দেশের মানুষ বেরিয়ে আসেন, তারা জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলে স্লোগান দেন। আর অন্যদিকে ত্রিপুরার কেলানগরে উনকাটি জেলায় পরিষ্কারভাবে অনুপ্রবেশকারীদের তাড়া করেছিল বিএসএফ। তখন অনুপ্রবেশকারীরা লাঠি দা প্রভৃতি নিয়ে বিএসএফ এর উপর চড়াও হয়, বিএসএফ এর অস্ত্র ছিনতাই করার চেষ্টা করে। তারপর অন্য বিএসএফ জওয়ানরা চলে আসায় দুষ্কৃতীরা রণে ভঙ্গ দেয়। অর্থাৎ বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। তারা নানা রকম পাচারের সঙ্গে যুক্ত। এইভাবেই তো সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকছে। এবং বিএসএফ এর ভূমিকা আমি বলবো অনবদ্য। মাথা ঠান্ডা রেখে প্ররোচনায় পা না দিয়ে তারা যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, তাদের কমিটমেন্ট, তাদের প্রফেশনালিজমকে কুর্নিশ জানাতেই হয়। এটাই বিএসএফ এর ভূমিকা। কিন্তু তা সত্ত্বেও বিএসএফ এর ভূমিকা নিয়ে আমাদের দেশের কিছু রাজনেতা প্রশ্ন তোলেন। তারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট অনুসরণ করে বিএসএফ বাংলাদেশ থেকে ভারতবর্ষে দুষ্কৃতী ঢোকাচ্ছে। কিন্তু এই ধরনের অ্যালিগেশন তারা করছেন, কিন্তু তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ দাখিল করার কোনো বালাই নেই। ওয়াইল্ড অ্যালিগেশন বললেও কম বলা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী খালেদা জিয়া দেশ ছাড়লেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, লিভারের সমস্যায় ভুগছেন। তাকে এয়ারপোর্টে যখন তিনি যাচ্ছেন, বিএনপির কর্মী সমর্থকদের ঢল নেমেছিল রাস্তায়। তারা রাজপথের দুধারে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভিবাদন জানিয়েছেন। দৃশ্যতই আবেগাপ্লুত লাগছিল খালেদা জিয়াকে। আর শেখ হাসিনার পাসপোর্ট একেবারে বাতিল করে দিল বাংলাদেশ সরকার। তিনি ভারতবর্ষে আসার সঙ্গে সঙ্গেই তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছিল। এখন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা পুরোপুরি অকেজো হয়ে রইল। তাতে কিছু এসে যায় না, কারণ ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট ইতিমধ্যেই ইস্যু করেছেন। সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বাদে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে পারেন। এভাবেই দলাই লামা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে আছেন। টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি হয়েছে ধর্মশালাতে, এবং ভারত সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দলাই লামা সারা পৃথিবী ঘুরে বেড়ান। এক্ষেত্রেও তার কোনো অন্যতা হবে না। এবং যে ডকুমেন্ট দিয়েছিল, মানে যে কূটনৈতিক নোট পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের দাবি জানিয়ে, ভারত সরকার মনে করছে একটা অনির্বাচিত অসাংবিধানিক সরকারের এই অধিকারই নেই কোনো নির্বাচিত সরকারকে এইভাবে কূটনৈতিক নোট পাঠানোর। যদিও ভারত সরকার বলছে নোট তারা পেয়েছে, যথা সময়ে যথাযোগ্য জবাব দেওয়া হবে, কোনো তাড়া নেই। শেখ হাসিনা ভারত সরকারের অতিথি, অতিথি দেব ভব আমাদের নীতি। এবং শেখ হাসিনার এইভাবে ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে। তাই শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন তিনি সসম্মানে ভারতে থাকবেন। কারুর মনে যেন আয়োটা অফ ডাউট না থাকে। কারণ বাংলাদেশে জেহাদি, সন্ত্রাসী এবং র্যাডিক্যাল ইসলামের মদতপুষ্ট যে সরকার চলছে, সেই সরকার আমরা মনে করি অবৈধ। ভারত সরকার পুরোপুরিভাবে এই সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেনি। যেহেতু বাংলাদেশ পড়শু দেশ, 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত আছে আমাদের, তাই কাজ চালানোর মতো একটা কূটনৈতিক সম্পর্ক এখনো রয়েছে। একই সঙ্গে ভারত সরকার দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো অবস্থাতেই বাংলাদেশের সাধারণ মানুষ যাতে বিপদে না পড়েন সেটা নিশ্চিত করবেন। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত জিনিসপত্র বাংলাদেশে যায়
সেই সব জিনিসপত্রের সরবরাহ অব্যাহত থাকবে। বাংলাদেশিদের শেখা উচিত, যতই সেখানে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়া হোক না কেন, ভারত সরকার কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি তারা পালন করছে, এখনো করছে, অতীতে করেছে, ভবিষ্যতেও করবে। সেই জন্য 24,000 মেট্রিক টনের বেশি চাল চট্টগ্রাম বন্দরে ভারত সরকার পাঠিয়েছে প্রথম কিস্তিতে। এরপরে চুক্তি অনুযায়ী আরো চাল ভারতবর্ষ পাঠাবে। খালেদা জিয়া শেষ পর্যন্ত লন্ডনে গেলেন, সেখানে তার ছেলে তারেক রহমান আছেন, তিনি 7 বছর ধরে বাংলাদেশে আছে, এই লন্ডনে আছেন। তার বিরুদ্ধে অনেক মামলা আছে, কয়েকটাতে তিনি তার উপর থেকে মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু অনেকগুলো মামলা এখনো রয়েছে। যতদিন না পর্যন্ত সমস্ত মামলা অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করে ততদিন পর্যন্ত তারেক রহমান ফিরবেন না। তার স্ত্রী লন্ডনের একজন বিশিষ্ট চিকিৎসক, তিনি বোধহয় খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রাখবেন। সম্ভবত তার তত্ত্বাবধানেই খালেদা জিয়ার চিকিৎসা হবে, তারপর তিনি হজ করতে যাবেন, তারপরে তার ফেরার কথা আছে। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি খালেদা জিয়া আর বাংলাদেশে ফিরতে পারবেন? বাংলাদেশের বর্তমান অবস্থাটা দেখুন। শেখ হাসিনা ভারতে আছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিনে আমেরিকায়, তারেক রহমান লন্ডনে আছেন অনেকদিন ধরে, এবার খালেদা জিয়া চলে গেলেন। বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তার শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে। যারা আছেন তারা দ্বিতীয় পর্যায়ের নেতা। বাংলাদেশের মূল ধারার দুটি রাজনৈতিক দলই পরিবার কেন্দ্রিক দল, এটাই বাস্তব। সেখানে অন্য কোনো দলের রাতারাতি আত্মপ্রকাশ করে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়, এটাই বাংলাদেশের রীতি। যেমন এরশাদ তৈরি করেছিলেন জাতীয় পার্টি, সেটাও পরিবার কেন্দ্রিক দল। আওয়ামী লীগ মুজিব পরিবারের নিয়ন্ত্রণাধীন, বিএনপি জিয়া পরিবারের নিয়ন্ত্রণাধীন। এগুলোকে আপনি রাজনৈতিক দল বলতে পারেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে পারেন, যাই বলুন না কেন, বাস্তব হচ্ছে এই পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক শক্তি। তারা বিভিন্ন সময় দেশের শাসন ক্ষমতায় গিয়ে দেশ শাসন করেছে এবং দুটি দলের পিছনেই বাংলাদেশের মানুষের বিপুল সংখ্যায় সমর্থন আছে। এখন প্রশ্ন হলো, 1-11 সময় বাংলাদেশে -2 ফর্মুলার কথা শোনা গিয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা খালেদা জিয়াকে বাদ রেখে একটা অরাজনৈতিক সরকার, সেই সরকারকে সেনা সমর্থন করবে। এখন -2 নয়, এখন ফর্মুলাটা হচ্ছে -4। -4 মানে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান, অর্থাৎ 4 চারজনই কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে। অর্থাৎ -4 কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে লাগু হয়ে গেছে। শেষ পর্যন্ত -4 ফর্মুলা বাস্তবের মাটিতে কতটা প্রতিফলিত হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু খালেদা জিয়ার মনে সংশয় ছিল যে তিনি যদি দেশ ছাড়েন আর দেশে ফিরতে পারবেন না, তাহলে দেশের রাজনৈতিক পরিসরটা অন্যরা দখল করে নেবে, সেনাবাহিনী দ্বন্দ্বমুণ্ডের কর্তা হবে। দেখুন, জামাত জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। এই অন্তর্বর্তী সরকারে অন্যতম নিয়ন্ত্রক, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামাত তাদের মতাদর্শের অনুসারী লোকজনদের বসিয়েছে। আবার জামাতের পক্ষে বাংলাদেশে সরাসরি নির্বাচনে জিতে ক্ষমতায় আসা সম্ভব নয়, সেটা জামাত বিলক্ষণ জানে। তাই তাকে কোনো সহযোগী দলের সঙ্গে জোট করতে হবে। একা লড়লে জামাত এই পরিস্থিতিতেও নির্বাচনে মুখ তুবড়ে পড়বে। ছাত্ররা কোনো দল গঠন করতেই পারে, নাগরিক সমিতি নাকি শুনছি, কিন্তু ছাত্রদের উপর বাংলাদেশের মানুষের কিন্তু ভরসা নেই। গণ অভ্যুত্থানে শুধু ছাত্ররা তো ছিল না, বিএনপি ছিল, অন্যান্য বিরোধী দলও ছিল এবং সাধারণ মানুষও ছিল। এখন ছাত্ররা বলছে যে আমরাই জুলাই অগাস্টের অভ্যুত্থান করেছি, তা আমরা যা বলবো সেটা সবাইকে শুনতে হবে। বাংলাদেশের মানুষ বলছেন, কে ভাই তোমরা?
তোমরা অবশ্যই অভ্যুত্থানের একটা অংশ ছিলে, কিন্তু অভ্যুত্থানে বিএনপি থেকে শুরু করে সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক শক্তি অংশ নিয়েছিল। সুতরাং পালাবদল যে হয়েছে সেই পালাবদলের কৃতিত্ব শুধু ছাত্রদের নয়, এবং ছাত্ররা এখন যেভাবে হাতির পাঁচ পা দেখছে, যেভাবে তোলাবাজি চলছে, যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এবং যেভাবে ব্যবসা বাণিজ্য, কল কারখানা, সংবাদ মাধ্যমের কাজকর্মের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, এবং বাংলাদেশের অবস্থা আপনারা জানেন কি রকম আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে, এবং তার মধ্যে সেনাপ্রধান গোলা জলে মাছ ধরছেন। তিনি বেছে বেছে সাক্ষাৎকার দিচ্ছেন। যখন ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তখন তিনি রয়টার্সকে দিয়েছিলেন, আবার গণ অভ্যুত্থানের 150 দিনে পূর্তি উপলক্ষে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকার দিলেন, এবং ইউনুস সরকারের উপর সেনাবাহিনী যে বিরক্ত, ঢাক ঢাক গুড়গুড় না করে সোজাভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন। তারপরে তিনি সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ সেনাপ্রধান যে ঘোলা জলে মাছ ধরছেন এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশে এমনিতেই ডেমোক্রেসি খুব ফ্র্যাজাইল, সেখানে সেনা সবসময় ক্ষমতার একটা নিয়ন্ত্রণ করে, ক্ষমতার হ্রাস কিছুটা হলেও তাদের হাতে থাকে, এবং বাংলাদেশ প্রত্যক্ষভাবে সেনা শাসন দেখেছে, সেনা শাসনের অভিজ্ঞতা তাদের আছে। এই অন্তর্বর্তী সরকারের চালিকা শক্তি সেনা, ওয়াকারুজ্জামান যতই বলুন না কেন তার মেয়াদকালে সেনাবাহিনী কখনোই ক্ষমতা দখল করবে না, এই ধরনের কথা বলতে হয়। সেনাপ্রধান বারবার করে বলছেন যে নির্বাচন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপর পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক দলগুলো সরকার তৈরি করবে, সেই সরকারই ঠিক করবে কোথায় কোথায় সংস্কার করতে হবে। আবার ইউনুসের প্রেস সচিব বলেছেন যে সামান্য কিছু সংস্কার করে যদি নির্বাচন করতে হয় তাহলে 2025-এর শেষের দিকে, আরো কিছু সংস্কার করে যদি নির্বাচন করতে হয় তাহলে 2026-এর জুন মাস হয়ে যাবে। অর্থাৎ কতটুকু সংস্কারের প্রয়োজন সেটা রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। অর্থাৎ নির্বাচন কবে হবে সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপরই ছেড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার। এটাও একটা কৌশল, কারণ জামাত বলছে, ছাত্ররা বলছে যে পুরো সংস্কার করে নির্বাচন করতে হবে, বিএনপি বলছে এক্ষুনি নির্বাচন করতে হবে। এখন নির্বাচনের দিনক্ষণ নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হয় তাহলে ইউনুস আর তার জঙ্গি সাথীরা বলতে পারবেন এই তো আমরা নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোই ঐক্যমত্যে আসতে পারছে না যে কবে দেশে নির্বাচন হওয়া উচিত। অর্থাৎ বাংলাদেশের জল খুব খোলা হচ্ছে। এই রকম পরিস্থিতি সেনাবাহিনী কিন্তু চায়। তারা মুখে যতই বলুক যে সেনাবাহিনী ক্ষমতার অংশীদারিত্ব চায় না, কিন্তু ওয়াকারুজ্জামান স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এবং তার নেতৃত্ব, তার নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের মূল চালিকা শক্তি। ইউনুস সরকার টিকে আছে সেনাবাহিনীর উপর, সেনাবাহিনী উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তাই নির্বাচন আমার মনে হয় অলীক স্বপ্ন। বাংলাদেশে নির্বাচন করা এই পরিস্থিতিতে সম্ভব নয়, কারণ নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য নেই। আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই। আওয়ামী লীগের এখনো পর্যন্ত দেশের 1/3 মানুষের সমর্থন আছে, তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন প্রহসনই হবে। যে অভিযোগ বিএনপি সহ বিরোধী দলগুলো করছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে তিনি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছেন, এবং বিএনপি দীর্ঘদিন ধরে নির্বাচন বয়কট করে আসছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন চায়, আওয়ামী লীগ চাইতো না, সেই নিয়ে জটিলতা। একের পর এক নির্বাচন বিএনপি বয়কট করেছে, এবং নির্বাচন বয়কট করলে একটা রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা মুষড়ে পড়েন, নির্বাচন উপলক্ষে তারা পথে নামেন, সাংগঠনিক পরিস্থিতি শক্তি যাচাই করার একটা সুযোগ থাকে নির্বাচনের মাধ্যমে, কত মানুষ তাদেরকে সমর্থন করছেন সেটাও তারা বুঝতে পারে। কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে নির্বাচনী ময়দানে না থাকায়
তাদের পক্ষে প্রকৃত কতটা জনসমর্থন আছে সেটা কিন্তু তারা এখনো বুঝতে পারছে না। তারা একটা জিনিস বুঝতে পারছে, ইউনূসের অন্তর্বর্তী সরকার নানা রকম টালবাহানা করে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। তাদের একটা উদ্দেশ্য হচ্ছে জামাতের মতাদর্শের লোকজনকে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন করে পুরো রাষ্ট্র ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করা। 2, ছাত্ররা একটা দল করবে, সেই দল কিছুটা জনভিত্তি তৈরি করবে, তাদের কথাগুলো মানুষের সামনে বলবে, তারপর নির্বাচন। বিএনপি এই কৌশলটা বুঝেছে। বিএনপি বুঝতে পারছে যত দেরি হবে তত তাদের ক্ষমতায় আসা অনিশ্চিত হয়ে পড়বে। আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনও প্রহসন হবে। তাই বাংলাদেশে যতই কবে নির্বাচন হবে, এখনই নির্বাচন করা উচিত বিএনপির দাবি করুক, ইউনূসের সরকার নানা রকম কথা বলুক, আসলে বাংলাদেশে এই মুহূর্তে আগামী কিছুদিনের জন্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তাই অগতির গতি সেনা শাসন। এবং সেনাপ্রধান খালেদা জিয়ার সাথে কি কথা বলেছেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কারোর পক্ষেই জানা সম্ভব নয়। তবে নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম, আমাদের দেশের গণমাধ্যমেও নানা রকম বিচার বিশ্লেষণ টিকা টিপ্পণী চলছে। তবে একটা জিনিস দর্থহীনভাবে বলতে পারি, খালেদা জিয়া দেশ ছেড়েছেন ঠিকই, দীর্ঘদিন বাদে প্রায় 6-7 বছর পরে তিনি দেশ ছাড়তে চাইছিলেন না। তার আশঙ্কা ছিল তিনি একবার দেশ ছাড়লে আর দেশে ফিরতে পারবেন না। এখন তিনি হয়তো কিছুটা আশ্বস্ত হয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলছেন মাস 2 সময় লাগবে। রাজনীতিতে 1 সপ্তাহের মধ্যে আমূলে বদলে যায় পরিস্থিতি, তাই 2 মাস বাদে কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমার ধারণা খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কিন্তু বড় প্রশ্ন আছে। 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় আসবেন। ক্ষমতায় এসেই তিনি বাংলাদেশ সম্পর্কে তার কি অবস্থান সেটা স্পষ্ট করবেন। ইউনূসের সঙ্গে তার অহিনকুল সম্পর্ক, সেটা ইউনূসও জানেন এবং সারা বিশ্বের মানুষ জানেন। এবং ইউনূস একটা সাক্ষাৎকারে বলেছেন রিপাবলিকানদের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, সেখানে অনেক ভারতপন্থী আছে, তাই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মোটেই সহজ হবে না। এটা ইউনূস নিজের স্বীকারোক্তি। যখন ইউনূস বলছেন সম্পর্ক মসৃণ হবে না, তখন সহজেই অনুমান করা যায় যে সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছবে। ইতিমধ্যে ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে হেল উইল ব্রেক লুজ। হামাসকে লক্ষ্য করে বলেছেন যে 20 জানুয়ারি তিনি শপথ নেবেন, তার আগে যদি হামাস পণবন্দি ইসরায়েলিদের মুক্ত না করে তাহলে হেল উইল ব্রেক লুজ। তাহলে কি মার্কিন সেনাবাহিনী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনীর সাথে একসঙ্গে গাজায় হামলা চালাবে, ইরানে হামলা চালাবে? এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে যাবে, হয়তো মানচিত্রও বদলে যাবে। অতএব 20 জানুয়ারির পর পৃথিবীর রাজনীতি, ভারতীয় উপমহাদেশের রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি সবকিছুতেই একটা প্যারাডাইম শিফট হওয়ার সম্ভাবনা। তাই খালেদা জিয়া বলছেন যে 2 মাস বাদে ফিরবেন। 2 মাস বাদে পৃথিবীর ভূ রাজনৈতিক পরিস্থিতি কি থাকে, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, সে সম্পর্কে এই মুহূর্তে বলা সম্ভব নয়। তাই আমার মনে হয় খালেদা জিয়া হয়তো আশ্বস্ত হয়েছেন যে তিনি ফিরতে পারবেন, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জল কিন্তু ক্রমশ ঘোলা হবে। এবং আমার ধারণা যা পরিস্থিতি বাংলাদেশ এবং আগামী কয়েক বছরে যা পরিস্থিতি থাকবে বাংলাদেশে, সেখানে সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক সাধারণ নির্বাচন সম্ভব নয়। যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনও প্রহসনের নির্বাচন হবে। এবং অনেকদিন ধরে ওই -2 এখন -4 ফর্মুলা ইমপ্লিমেন্ট করার পরিকল্পনা ছিল বাংলাদেশের শক্তিশালী একটা অংশের, তার মধ্যে সেনাবাহিনীও আছে। তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাবেই। যতই সেনাপ্রধান বলুন না কেন যে তিনি ক্ষমতার দৌড়ে নেই, কিন্তু কথায় ও কাজে অনেক ফারাক আছে। আর
সেনাপ্রধানরা তো আমার মনে হলো যে তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। দে ইউজুয়ালি সে হাফ ট্রুথ অ্যান্ড ইউজুয়াল লাইস। এবং সেনাপ্রধান কেন ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বারবার বলছেন? তার একটাই কারণ, আগামী দিনে সেনা যদি ক্ষমতা দখল করে তাহলে প্রতিবেশী ভারত যাতে সেই সেনা সরকারকে বৈধতা দেয়, সেই লক্ষ্যেই কি সেনাপ্রধান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়ে রাখলেন?